হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে একদম কম খরচে দুর্দান্ত একটি জায়গার জন্য পৌঁছে গিয়েছিলাম মেদিনীপুরের গোপগড়, যেখানে প্রকৃতি উজাড় করে যেন আপনাকে কাছে ডাকছে, মনে হবে যেন উত্তরবঙ্গের কোনো ডেস্টিনেশন। জল, জঙ্গল, গাছগাছালিতে ভরপুর এই নতুন জায়গার সবকিছু জানতে এবং বিস্তারিত তথ্য পেতে বেরিয়ে পড়লাম একদিন। হাওড়ার সাবওয়ে মেট্রো থেকে বেরিয়েই 1 থেকে 15 নম্বর যাওয়ার যে প্ল্যাটফর্ম, সেখানে সহজেই ঢুকে পড়তে পারবেন। আর আছে টিকিট কাউন্টারও, সেখান থেকে টিকিট কাটতে পারবেন। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে মেদিনীপুর লোকাল। এই মেদিনীপুর লোকালেই আমি উঠে বসলাম। আমার গন্তব্য মেদিনীপুর। এই মেদিনীপুর লোকাল ট্রেনটি ছাড়লো ঠিক 40 মিনিট দেরি করে। আর হাওড়া থেকে মেদিনীপুরের ভাড়া লোকাল ট্রেনে 30 টাকা, আর এক্সপ্রেস মেল ট্রেনের জন্য 60 টাকা। এই হাওড়া টু মেদিনীপুর লোকালে মেদিনীপুর পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট থেকে 3.5 ঘন্টার মতন। আর এই দূরত্ব অতিক্রম করবে 127 কিলোমিটারের মতো। এই ট্রেন মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর হয়ে পৌঁছে যাবে মেদিনীপুর। অর্থাৎ পথে পড়বে মোট 35টি স্টেশন। আমরা সব স্টেশন দেখাতে পারবো না, কারণ ভিডিও অনেক বড় লম্বা হয়ে যাবে, তাই আমরা চলে যাব একদম খড়গপুরে। ট্রেন জার্নি আমার কাছে সবসময় বেশ ভালো, কিন্তু আপনারা ইচ্ছে করলে সড়ক পথেও আসতে পারেন, অর্থাৎ গাড়ি নিয়ে বা বাসেও আসতে পারেন এই গোপগড়ে আমরা যেখানে যাচ্ছি। ট্রেন খড়গপুরে ঢুকছে। আমাদের ট্রেন পৌঁছেছে খড়গপুর স্টেশনে। এরপরে এই ট্রেন ছেড়ে মাত্র 2টো স্টেশন। খড়গপুরের পরের স্টেশনই হলো গিরি ময়দান, আর গিরি ময়দানের ঠিক পরেই গোকুলপুর। এখন আমরা ক্রস করছি গোকুলপুর স্টেশন দিয়ে, আর এর পরবর্তী স্টেশন আমাদের গন্তব্য স্টেশন মেদিনীপুর। আমরা নেমে পড়েছি মেদিনীপুর স্টেশনে। এবার এখান থেকে অটো ধরবার পালা, অটো কিংবা টোটো। এই স্টেশনের বাইরে শুধুমাত্র টোটো আর মানুষের ভিড়। তা আমরা একটা টোটো রিজার্ভ করে উঠে পড়লাম। আমাদের টোটো এগিয়ে চলেছে আমাদের গন্তব্য গোপগড় ইকো পার্ক। এই স্টেশন থেকে এই গোপগড় ইকো পার্কের দূরত্ব মোটামুটি 3 কিলোমিটারের মতন। আর ভাড়া ফিক্সড 100 টাকা রিজার্ভ করলে পরে, আর সে আপনি একজনই যান বা 4 জনই যান। গোপগড় ইকো পার্ক বা গোপগড় হেরিটেজ সেন্টার যাই বলুন না কেন, যেখানে যাচ্ছি সেটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের অধীন। আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি হাইওয়ের পাশে জঙ্গলের কিছুটা অংশ। এবার চলে যাব আমরা ডান দিকে। এই সরু রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব গোপগড় ইকো পার্কের ঢোকার জন্য যে গেট, 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটে আমরা পৌঁছে যাব সরাসরি। দেখছেন অনেক অটো দাঁড়িয়ে আছে, আপনার ফেরার সময় কোনো অসুবিধা হবে না। আর 1 নম্বর গেট আমরা পরে দেখাবো। আরেকটি গেট আছে 1 নম্বর গেট, কিন্তু এটি 2 নম্বর গেট। গেট লাগোয়া টিকিট কাউন্টার, জনপ্রতি মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা গোপগড় ইকো ফরেস্টে। এর আরও অনেক কিছু নিয়ম বাইরে লেখা আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন, অথবা আমি বলে দেবো পরবর্তীকালে যে কি কি সুবিধা এখানে আছে এবং কি কি অসুবিধা আছে। প্রথমে ঢুকেই এরকম গাছপালা দেখে এবং তার আবহাওয়া পরিবেশ দেখে মনটা বেশ প্রশান্তিতে ভরে গেল। এগিয়ে চললাম ভিতরের দিকে। এই জায়গাটিকে ইকো পার্ক না বলে 2টো পার্টে ভাগ করা যায়। একটা হলো বিশাল বড় বড় গাছসহ এবং
পিকনিক করার শেড সহ একটি বনাঞ্চল। আরেকটি পার্ট হলো চিলড্রেন পার্ক সহ থাকবার জায়গা ও হেরিটেজ বিল্ডিং এবং আরও অনেক কিছু আছে এখানে দেখার মতন। আমরা সব কিছুই দেখব আর তার সঙ্গে জেনে নেব কিছু ইনফরমেশনও। এই জায়গা প্রত্যেক দিন খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমরা এগিয়ে চলেছি ভেতরের দিকে। এত বড় জায়গা যে আপনি গাড়ি, বাইক, সাইকেল, টোটো সব নিয়েই ঘুরতে পারেন এখানে। তার জন্য আলাদা করে চার্জ দিতে হয়, যেমন সাইকেলের জন্য 5 টাকা, বাইকের জন্য 8 টাকা ও 4 চাকার জন্য 40 টাকা। এই মেন রাস্তা ছাড়াও অনেকগুলো গলি কিংবা ন্যারো লাইন চলে গেছে বিভিন্ন গভীরে ঢোকার জন্য, কিন্তু আমরা আপাতত সেই দিকে যাচ্ছি না। যেমন সোজা দেখা যাচ্ছে একটি লাল মাটির রাস্তা, আমরা যাব মেন রাস্তা ধরে। এই মেন রাস্তা ধরে গাছপালা দেখতে দেখতে বেশ খানিকটা যাওয়ার পরে এই গোপগড়ের যে সবচাইতে আকর্ষক জায়গা, সেই জায়গাতে আমরা পৌঁছব, যে বিশাল বড় বড় ঝাউবনের সারি। এখানে সত্যি কিছু বলার নেই, শুধু দেখার আর অনুভব করবার জন্য। এই ঝাউবনের সারি অনেকটা রাস্তা এগিয়ে চলে গেছে একদম 1 নম্বর গেটের দিকে। আমরাও যাবো সেই দিকে, কিন্তু তার আগে কয়েকটা জিনিস দেখে নিই। এখানে আছে পিকনিক করার জন্য একাধিক শেড। এই শেডগুলি ভাড়া পাওয়া যায়। যেহেতু শীতকাল এবং পিকনিকের সময়, তাই আগে থেকে বুক করে আসলেই ভালো। আর এই শেডগুলির ভাড়া দিন প্রতি 400 টাকা করে। তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু খরচা আছে। আর যারা পিকনিক করতে আসবেন তাদের জন্য সবচেয়ে ভালো হলো যে আপনাদের নিজেদের কিছু আনতে হবে না, মানে ওই হাঁড়ি, কড়াই, গ্যাস বার্নার কিংবা গ্যাস সিলিন্ডার এগুলো সব এখানেই পেয়ে যাবেন। কিভাবে সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। এই যে এখানে কিছু দোকান আছে, সেই দোকানে তো আপনি খাবার দাবার সব কিছুই পাবেন, জল, চা, ব্রেকফাস্ট এবং আগে থেকে বললে লাঞ্চও পাওয়া যেতে পারে। কিন্তু যারা পিকনিক করতে আসবেন তাদের জন্য এর একটি ভালো সুযোগ দিচ্ছে আপনাদের, সেটা আমি আগেই বলেছি। তা আমরা সরাসরি এই দোকানের মুখ থেকে শুনে নিই উনি কি বলছেন। দোকানের নাম হচ্ছে ভোলাস টি স্টল। আচ্ছা, না আর বলছি যে এখানে যে যা জিনিস পাওয়া যায়, এছাড়া আপনার পিকনিকের সময় কি কি পাওয়া যায়? সুবিধাটা পিকনিক করতে যারা আসবে তারা কি সুবিধা পাবে এখান থেকে? হ্যাঁ, ওই তো হেল্প পাবে সব, হাঁড়ি, কড়াই, গ্যাস, ওভেন ওরাকে আনতে হবে নি, সব ওই মশলাপাতি, খাবার দ্রব্য সব নিয়ে এলে এখানে এনেই হয়ে যাবে সব। কিরকম ভাড়া পড়ে মোটামুটি একটা পিকনিক পার্টি আসলে পড়ে? বেশি ভাড়া পড়বে নি। আচ্ছা, আবার বাইরের থেকে যেটা গাড়ি ভাড়া করে আনা হয় তার থেকে কমে হয়ে যাবে এখানে, বুঝতে পারছি। আমি ব্যানারের ছবিটি আরেকবার দিয়ে দিলাম, যাতে আপনারা ফোন নাম্বারগুলো এখান থেকে দেখে নিতে পারেন এবং ফোন করতে পারেন আপনাদের প্রয়োজনে। আছে একাধিক টয়লেট আর তার সঙ্গে আছে কার পার্কিংয়ের ব্যবস্থা। এটি হলো ট্রাইগোনোমেট্রিক্যাল স্টেশন। পিরামিড আকৃতির এই স্টেশনটি যে করা হয়েছে তার মানে হলো এটি হচ্ছে এই এলাকার সবচাইতে উঁচু জায়গা। এই সুন্দর রাস্তা দিয়ে 1 কিলোমিটারের বেশি চলে গেলে পাওয়া যাবে 1 নম্বর গেট। চলুন আমরা একটু তাড়াতাড়ি করে ঘুরেই আসি। এত ভালো জায়গা যে শুধু এখানে বসেই অনন্ত সময় কাটিয়ে দেওয়া যায়। বসবার জন্য রাস্তার দুধারে আছে অনেক বসার জায়গা। বেশ কিছুক্ষণ হাঁটবার পরে চলে এলাম এই পার্কের 1 নম্বর গেটে। এখান দিয়েও আপনারা ঢুকতে পারেন, কারণ এখানেও আছে টিকিট কাউন্টার। এই গেটের সামনে কিন্তু 2 নম্বর গেটের মতন কোনো টোটো স্ট্যান্ড নেই, তাই যারা টোটোতে ফিরবেন তারা কিন্তু এই গেট
দিয়ে না ফেরারই চেষ্টা করবেন। জঙ্গলের ভেতরে আছে এরকম অনেক মেঠো রাস্তা, যেখান দিয়ে আপনি গভীর জঙ্গলে পৌঁছে যেতে পারেন। এবার আমরা যে দিকটা প্রবেশ করছি সেখানে আছে চিলড্রেন্স পার্ক, থাকবার জায়গা মানে কটেজ, আর আছে হেরিটেজ সাইট। চলুন দেখা যাক। ঢোকার মুখেই দুদিকে দাঁড়িয়ে আছে দুজন প্রহরী, আর আছে ক্লক টাওয়ার। আমরা সোজা এগিয়ে যাচ্ছি। আমরা এখন দেখছি গোপগড় হেরিটেজ বিল্ডিং। কিন্তু কি হেরিটেজ, এটি একটি তার মধ্যে ধোঁয়াশা আছে, কিন্তু এখানে যে ফলকটি দেওয়া আছে তাতে লেখা আছে যে এই জায়গাটি নাকি মহাভারতের বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান। ব্র্যাকেটে লেখা আছে লোকস্মৃতি মতে, অর্থাৎ এখানকার মিথ যে এখানে বিরাট রাজাদের গোশালা ছিল এবং পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন এখানে তারা আশ্রয় নিয়েছিলেন। এছাড়াও আরও অনেক গল্প কাহিনী চালু আছে এই হেরিটেজ বিল্ডিং সম্পর্কে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাঁধানো রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা ওই কটেজের দিকে। আর বাঁদিকে আছে পার্ক, চিলড্রেন্স পার্ক। একটা চিলড্রেন্স পার্কের মধ্যে যা যা থাকে তেমনই সব কিছু আছে এই পার্কে, যেমন দোলনা, ঢেকি, স্লিপ ও বাচ্চাদের ছোটাছুটি করবার জন্য অনেকটা ফাঁকা জায়গা। আর এই পার্ক থেকে কিছুটা এগিয়ে গেলেই পড়বে সভাকক্ষ গোপগড় ইকো পার্ক, অর্থাৎ কনফারেন্স হল। এটি ভাড়া পাওয়া যায়। আর কিছুটা এগিয়ে গেলেই পড়বে কটেজ এবং ওয়াচ টাওয়ার। এছাড়াও আরও অনেক কিছু দেখার আছে, অনেক গাছপালা যা দেখে আপনি শেষ করতে পারবেন না। কিছুটা এগোলেই বাঁদিকে ওয়াচ টাওয়ার। যদিও প্রচণ্ড রোদ তাই আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠিনি। আর এই ওয়াচ টাওয়ারের ঠিক উল্টো দিকেই আছে কটেজ। যদিও কটেজগুলো এখন মেরামতির কাজ চলছে তাই এখন ভাড়া দেওয়া আপাতত বন্ধ আছে। আর এখানে আছে মোট 2টি কটেজ। 2টি কটেজের মধ্যে আছে মোট 4টি রুম। মেরামতির কাজ চলবার জন্য আমি এই কটেজের ভেতরের অংশগুলো দেখাতে পারলাম না। এবার আমরা ফিরে যাব আমাদের 2 নম্বর গেটের দিকে। তবে যারা আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ বেশ খানিকটা সময় লাগবে এই জায়গাটা পুরো ঘুরে দেখতে। যারা এতক্ষণ দেখলেন ধৈর্য সহকারে তাদের অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই উত্তর পাবেন। আর জঙ্গল দেখলাম আর একটি জলাশয় দেখব না, এই জলাশয় দেখে আজকের ভিডিও এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।